টাকার নেশা খুবই ভয়ঙ্কর। এই টাকার কারণে মানুষ নিজের আপন ভাইকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। আর এই লোভই মানুষের জীবনে কাল হয়ে দাঁড়ায়। সে নিজে তো ধ্বংস হয়ই, সাথে প্রিয় মানুষদেরকেও ধ্বংস করে দেয়। আজকে এমন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেখানে অতিরিক্ত টাকা আয়ের লোভে এক ভাই নিজের ভাইকেই মেরে ফেলে, আর তাদের অন্যায়ের শিকার হতে হয় একটা নির্দোষ অন্ধ ছেলেকে। কিন্তু এখানেই শেষ নয়। সে অন্ধ ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার পরিবারের লোকেরা মরিয়া হয়ে ওঠে। আর তখনই তাদের গল্পে অদ্ভুত আর ভয়ঙ্কর সব মোড় আসতে থাকে। কি এমন হয়েছিল তাদের সাথে, সেটাই জানবো সদ্য মুক্তি পাওয়া একটা আত্মা কাঁপানো ক্রাইম থ্রিলার মুভি মার্কো এর গল্প থেকে। গল্পটা নিয়ে বেশি কিছু বললে এর আসল ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। শুধু এতটুকুই রিকোয়েস্ট করব, দুর্বল হার্টের মানুষেরা খুব সাবধানে গল্পটা দেখবেন। আশা করছি আপনাদের হতাশ হতে হবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে ডিরেক্ট গল্পে চলে যাই। আপনাদের এই যাত্রায় সাথে আছি আমি নুসরাত। গল্পের শুরুতেই আমরা পুলিশকে ওয়াসিম নামের একটা ছেলের মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে দেখি। পুলিশ ওয়াসিমের ভাই কাশিমের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, আমার ভাই মৃত্যুর কয়েক মাস আগে অনলাইন জুয়ার নেশায় পড়ে গিয়েছিল, হয়তো সেখান থেকে কোনো সমস্যা হয়েছে। তখন ইন্সপেক্টর জিজ্ঞেস করে, তোমার সাথে তোমার ভাইয়ের সম্পর্ক কেমন? ওয়াসিমের মৃত্যুর বেশ কিছুদিন পার হয়ে গেছে, কিন্তু এখনও পুলিশ কোনো ক্লু খুঁজে পায়নি। তাই কাশিম ইন্সপেক্টরকে বলে, তোমাদের কথা শুনেই বোঝা যাচ্ছে তোমরা এখনও কেসের কোনো ক্লুই খুঁজে পাওনি, তাই উল্টাপাল্টা প্রশ্ন করে আমাকে হয়রান করছো। কথাটা শুনে ইন্সপেক্টর একটু ঘাবড়ে যায়, কারণ তারা আসলেই কোনো ক্লু পেয়েছে কিনা এটা তো কাশিমের জানার কথা না। তারা জিজ্ঞেস করে, তোমার কেন মনে হলো আমরা কোনো ক্লু পাইনি? তখন লোকটা আর কথা বলে না। তার এমন অদ্ভুত কথার পেছনে কী রহস্য লুকিয়ে আছে, আর ওয়াসিমকেই বা কারা খুন করেছে? এই রহস্য উদ্ঘাটন করতে চাইলে আমাদেরকে অতীতের কিছু ঘটনা জেনে আসতে হবে। ওয়াসিমের জানাজার দিন তাদের বাড়িতে অনেক লোকের ভিড় ছিল। সেখানে ওয়াসিমের বেস্ট ফ্রেন্ড ভিক্টর এসেছিল। কাশিম একজন গ্যাংস্টার, তাই নানা ধরনের মানুষের সাথে তার ওঠা বসা ছিল। তারা সবাই ওয়াসিমের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে ছুটে আসে। তাদের মধ্যে ফ্রান্সিস নামের লোকটাকে দেখে ভিক্টরের একটু সন্দেহ হয়। তবে অদ্ভুত ব্যাপার হলো, ছেলেটা অন্ধ ছিল। এখন হয়তো সবার মনে প্রশ্ন জাগবে, অন্ধ মানুষ কিভাবে দেখল? মাঝে মাঝে দেখার জন্য চোখের প্রয়োজন পড়ে না। ভিক্টর চোখে না দেখলেও তার অন্যান্য অর্গানগুলো অনেক বেশি স্ট্রং। কোনো গন্ধ বা কোনো স্পর্শ কখনোই ভুলত না সে। তাছাড়া ছেলেটা ভীষণ স্মার্টও ছিল। ফ্রান্সিস রুমে ঢোকার সাথে সাথেই তার পারফিউমের গন্ধ ভিক্টরের নাকে আসে, আর সে দৌড়ে বাইরে গিয়ে ফ্রান্সিসের গাড়িটা খুঁজতে শুরু করে। গাড়িটা হাতটা পাওয়ার পর সেটা ভালোভাবে চেক করলেই তার সন্দেহ পরিষ্কার হয়ে যায়। সে দ্রুত তার গার্লফ্রেন্ড ঈশাকে ফোন করে বলে, আমি তোমার সাথে এক্ষুনি দেখা করতে চাই। ঈশা তাকে অ্যাড্রেস জিজ্ঞেস করে। ভিক্টর তাকে অ্যাড্রেস বলতেই যাবে, এমন সময় হঠাৎ একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়, আর সেই গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে। সেখানে ওয়াসিমের মৃত্যুর আসল রহস্য ফাঁস হয়। মূলত কাশিমই ফ্রান্সিসের সাথে মিলে তাকে খুন করেছে, কারণ সে কাশিমের ড্রাগের বিজনেস করাটা পছন্দ করত না। সে কাশিমকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা সবাই জানি ড্রাগের বিজনেসে সব থেকে বেশি লাভবান হওয়া যায়। তাই বেশি টাকা আয়ের লোভে কাশিম নিজের ভাইকেই মেরে ফেলে। সে সময় ভিক্টরও সেখানে প্রেজেন্ট ছিল, কিন্তু সে অন্ধ বলে তার দিকে কেউ গুরুত্ব দেয়নি। তবে আজ যখন ফ্রান্সিস বুঝতে পারে ভিক্টরকে তারা যতটা বোকা মনে করেছিল সে তার থেকে অনেক বেশি মাত্রায় চালাক, তখন আর সে কোনো রিস্ক নেয় না। ভিক্টর যখন জানতে পারে ওয়াসিমের ভাই তাকে খুন করেছে, তখন সে ভীষণ কষ্ট পায়, কারণ ওয়াসিম তার ভাইকে অনেক ভালোবাসত। জীবনের শেষ সময়টাতেও সে একটা কথাই বলে যাচ্ছিল, আমার ভাইয়ের খেয়াল রেখো, তার যেন কোনো ক্ষতি না হয়। সেই ভাই যে এতটা জঘন্য কাজ করবে এটা ভিক্টর মেনে নিতে পারছিল না। তাই সে ফ্রান্সিসকে বলে, তোমরা যে অন্যায় করেছ তার শাস্তি তোমরা অবশ্যই পাবে, আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। কথা শুনে ফ্রান্সিস ভীষণ রেগে যায়। সে একটা ছেলের হাতে ফোন দিয়ে ভিডিও করতে বলে, আর নিজে গিয়ে ভিক্টরের গলা টিপে ধরে তাকে অ্যাসিড ভর্তি কন্টেনারের ভেতরে ফেলে দেয়। এতে কিছুটা অ্যাসিড ছিটে এসে তার হাতও পড়ে যায়, তবে তার বিশেষ কোনো ক্ষতি হয় না। চোখের নিমেষেই ভিক্টরের শরীরটা গলে অ্যাসিডে মিশে যায়, আর সেটা ফ্রান্সিসরা খুব গর্ব করে ভিডিও করতে থাকে। এরপর ভিক্টরের হাড়গুলো বের করে ফেলে দেয় ডাস্টবিনে। কিন্তু পরদিন ফ্রান্সিসের বস বিষয়টা জানতে পেরে ভীষণ রেগে যায়। সে বলে, হাড়গুলো বাইরে ফেলার কি প্রয়োজন ছিল? মার্ডার এমনভাবে করা উচিত যাতে পুলিশ একটা টুকরো খুঁজে না পায়।
তখন ফ্রান্সিসের সাথে থাকা ছেলেটা বলে, চিন্তা করো না, ভিক্টরের বডি অ্যাসিডে পুরোপুরি গলিয়ে ফেলেছি, ওর পরিবারের লোকেরাও চিনতে পারবে না। সেটা শুনে বস একটু শান্ত হয়। এরপর সে ফ্রান্সিসের হাত ধরে জিজ্ঞেস করে, এখন তুমি কেমন আছো? ফ্রান্সিস বলে, আমি এখন ভালো আছি, তুমি চিন্তা করো না। তখন বস বলে, সাইরাসে দেখানো পথে চলো না, বিপদে পড়বে, যতটা পারো শান্ত থাকার চেষ্টা করো। মূলত সাইরাস আর ফ্রান্সিসকে খুব ছোটবেলায় তাদের বস তুলে এনে নিজের ছেলের মতো করে মানুষ করেছে। তবে তাদের দুজনের মধ্যে সে ফ্রান্সিসকে একটু বেশি পছন্দ করত। এর পেছনে অবশ্য একটা কারণ আছে, সেটা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে সাইরাস একটু সাইকো টাইপের হওয়ায় তাকে কেউ তেমন পছন্দ করত না, এমনকি বড় হওয়ার পর সে সবার থেকে আলাদাই থাকত। যাই হোক, পরদিন পুলিশ নদীর পাড়ে একটা ডাস্টবিনে একটা কঙ্কাল খুঁজে পায়। ফরেন্সিক ডক্টররা সেটা চেক করে জানায় কঙ্কালটা একটা ছেলের, তার বয়স 20 থেকে 25 বছর হতে পারে, আর তার বডিটা খুবই মারাত্মক এবং স্ট্রং একটা অ্যাসিডের ভেতর ফেলে দেওয়া হয়েছে, যে কারণে মাংসের কোনো অবশিষ্ট নেই। তাই ডিএনএ টেস্ট ছাড়া তাকে আইডেন্টিফাই করাও কোনোভাবেই সম্ভব না। এরই মাঝে পুলিশ ভিক্টরের গায়েব হওয়ার খবরটাও জানতে পারে। তারা প্রথমে ঈশার সাথে এই ব্যাপারে কথা বলে, কারণ ভিক্টর গায়েব হওয়ার আগে সর্বশেষ ঈশার সাথেই তার কথা হয়েছিল। ঈশা পুলিশকে জানায় সেদিন ভিক্টর ওয়াসিমের জানাজায় গিয়েছিল, আর সেখানে থেকেই সে গায়েব হয়েছে। সে পুলিশকে এটাও জানায় যে ভিক্টর অন্ধ ছিল। এটা শুনে ইন্সপেক্টরের মনে খটকা লাগে, কারণ ডক্টররা ওই অজ্ঞাতনামা লাশটা চেক করে জানিয়েছিল ছেলেটা অন্ধ। তাই পুলিশের মনে হচ্ছিল ওই লাশটা ভিক্টরের হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত ভয়ঙ্করভাবে একটা অন্ধ ছেলেকে কেউ কেন খুন করবে? পুলিশের রহস্য ভেদ করার জন্য ভিক্টরের ব্যাকগ্রাউন্ড নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে। এরই মাঝে তারা ডিএনএ রিপোর্ট হাতে পেয়ে যায়, আর শিওর হয়ে যায় যে ওই লাশটা ভিক্টরেরই ছিল। তারা সেই ডিএনএ স্যাম্পল চেক করলে জর্জ নামের একটা গ্যাংস্টারের সাথে সেটা পুরোপুরি মিলে যায়। জর্জ খুবই পাওয়ারফুল একজন লোক, পুরো শহরের মানুষ তাকে ভয় পেত, এমনকি পুলিশও তাকে সালাম করে চলত। তারা খোঁজ খবর নিয়ে জানতে পারে জর্জ ভিক্টরের বড় ভাই ছিল। তারা মোট 3 ভাই বোন, জর্জ, ভিক্টর আর বোন হেলসি। তবে ফ্যামিলিতে আরও 2জন স্পেশাল ব্যক্তি ছিল। একজন হচ্ছে জর্জের পালিত ভাই মার্কো, আর দ্বিতীয়টা তাদের পোষা কুকুর রক্সি। যদিও কুকুরটাকে হাইলাইট করার মতো তেমন কিছুই নেই, তবে শেষের দিকে রসকে একটা স্পেশাল রোল প্লে করে, তাই তার নামটাও মেনশন করে দিলাম। তো পুলিশ জর্জের ফ্যামিলি নিয়ে ডিসকাস করছিল, অন্যদিকে জর্জের ফ্যামিলি ডিসকাস করছিল সম্পত্তি ভাগাভাগি নিয়ে। তাদের গডফাদার এসেছিল সম্পত্তির ভাগ ভাই বোনদের মধ্যে বুঝিয়ে দিতে। শেয়ার হেলসি চাচ্ছিল তাদের 3 জনের মধ্যে বাবার সম্পত্তি ভাগাভাগি হোক, কিন্তু জর্জ তাতে রাজি হয় না। সে বলে মার্কোকে বাবার সব থেকে বেশি ভালোবাসত, এমনকি বাবাই আমাদের দাদার নামে মার্কো নাম রেখেছে। তাছাড়া সে সবসময় আমাদের পরিবারের প্রোটেকশন দিয়েছে, আর বিজনেসটাও খুব ভালোভাবে খেয়াল রাখছে, তাহলে তাকে কেন আমরা বঞ্চিত করব? কিন্তু হেলসি তার কথা মানতে চায় না। তার একটাই কথা, যেহেতু মার্কো তাদের রক্তের কেউ নয়, তাই বাবার সম্পত্তিতে তার ভাগ পাওয়া উচিত নয়। তখন ভিক্টর এসে বলে, দায়িত্ব দেওয়ার সময় যখন এত চিন্তা করিনি, তাহলে সম্পত্তির ভাগ দেওয়ার সময় এত চিন্তা কেন করছি? মার্কো কখনই কোনো দায়িত্ব অবহেলা করেনি, বাবার থেকেও ভালোভাবে সে বাবার বিজনেস সামলাচ্ছে, সেদিক থেকে অন্তত তোমরা বিবেচনা করতে পারো। জর্জ তার কথা শুনে খুব খুশি হয়। মার্কো তখন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। সম্পত্তির ভাগাভাগি নিয়ে তার আসলে কোনো মাথা ব্যথাই ছিল না। তার কাছে টাকাটা ইম্পর্টেন্ট ছিল না, ইম্পর্টেন্ট ছিল তার পরিবার। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল জর্জ আর ভিক্টর। ভিক্টরকে সে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত, আর ভিক্টরও তাই। একবার টুনি নামের একজন জর্জকে ফোন করে জানায় সে জর্জের ভাইকে কিডন্যাপ করেছে, আর মুক্তিপণ হিসেবে সে জর্জের কাছে 4টা সোনার বার ডিমান্ড করে। জর্জের আসল বিজনেস ছিল গোল্ডের, তাই তার কাছে টাকার বদলে গোল্ড চাওয়াটাই স্বাভাবিক। তো টনি তাকে হুমকি দেয় যে সে যদি একদিনের মধ্যে গোল্ড বারগুলো তার হাতে না পৌঁছে দেয়, তাহলে সে জর্জের ভাইকে মেরে ফেলবে। জর্জ সেটা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। সে পুরো বাড়িতে ভিক্টরকে খুঁজতে শুরু করে। সে ধরেই নিয়েছিল টনি ভিক্টরকে কিডন্যাপ করেছে, কিন্তু হঠাৎ সে দেখতে পায় ভিক্টর তাদের গার্ডেনে বসে রক্সির সাথে গান শুনছে। তখন সে বুঝতে পারে টনি ভিক্টরকে নয়, মার্কোকে কিডন্যাপ করেছে। তখন সে সব টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলে, কারণ মার্কো এসব ঝামেলা নিজেই সামলাতে পেরেছে। তবে হয়তো টনির আইডিয়া ছিল না যে সে মানুষের সাথে নয়, মানুষরূপী শয়তানকে ধরে এনেছে। সে মার্কোকে ভয় দেখানোর জন্য কুকুর ভর্তি একটা ভ্যানের ভেতর আটকে রাখে। কুকুরগুলো ভীষণ হিংস্র ছিল, তবে মার্কোর থেকে বেশি নয়। সাধারণ মানুষের পক্ষে ওই কুকুরগুলোর হাত থেকে বেঁচে বেরিয়ে আসাটা অসম্ভব, কিন্তু মার্কো কুকুরগুলোকে নির্মমভাবে হত্যা করে বাইরে বেরিয়ে আসে।
এরপর সেখানে থাকা লোকগুলোকে কচুকাটা করতে শুরু করে। কিন্তু সে তখনও জানতো না তাকে আসলে কেন কিডন্যাপ করা হয়েছে। তবে কিডন্যাপ যেহেতু করাই হয়েছে, তার সত্য তাকে তুলতেই হবে। সে টনির পুরো গ্রুপকে শেষ করে বুক ফুলিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। মার্কো সবসময় এরকম, তার সাথে পাঙ্গা নিতে আসলে সে কাউকে ছাড়ে না। আর তার সবথেকে বড় দুর্বলতা হচ্ছে ভিক্টর, যে কারণে ভিক্টরের মৃত্যুটা সে সহ্য করতে পারে না। মার্কো বিষয়টা জানার পর কেমন রিয়্যাক্ট করবে এটা ভেবে ভয়ে জর্জ ভিক্টরের মৃত্যুর বিষয়টা তাকে জানতে চায় না। কিন্তু যে ভাইকে সে এতটা ভালোবাসে, তার মৃত্যুর খবর তো মার্কার জানারই কথা ছিল। তাই সে সোজা ভিক্টরের সৎকারের অনুষ্ঠানে পৌঁছে যায় আর সবার সামনে হুমকি দেয় যে ভিক্টরের খুনি যেই হোক না কেন তাকে সে ছাড়বে না। জর্জ তার কথা শুনে একটু রেগে যায়। সৎকার অনুষ্ঠানে গিয়ে কাউকে হুমকি দেওয়াটা তার কাছে ভালো লাগে না। তখন মার্কো বলে, আমার মনে যেটা চলছে আমি সেটাই বলেছি। আমার ভাইকে যারা খুন করেছে তাদেরকে আমি ছাড়ব না। কিন্তু ভয় নেই, আমি তাদের প্রাণে মারব না, মৃত্যু থেকেও ভয়ঙ্কর শাস্তি দেব তাদেরকে। জর্জ খুব ভালো করেই মার্কোর রাগ এবং জেদের ব্যাপারে জানত। একবার যদি সে মন স্থির করে ফেলে তাহলে তাকে আর বুঝিয়ে কোনো লাভ নেই। তাই জর্জ তাকে শুধু এতটুকুই রিকোয়েস্ট করে যেন সে রাগের মাথায় কোনো ভুল ডিসিশন না নিয়ে নেয়। আর তার অন্য শুভাকাঙ্ক্ষীরাও তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। তখন জানা যায় মার্কো একটা মেয়েকে খুব ভালোবাসে, তার সাথে এঙ্গেজমেন্টও হয়ে গেছে। তাই তার বেস্ট ফ্রেন্ড আনোয়ার তাকে বোঝায়, দেখো তোমার সাথে বিয়ে করার আশায় একটা মেয়ে বসে আছে, তাই নিজের রাগের কারণে সেই মেয়েটার কোনো ক্ষতি করো না। তখন মার্কো বলে, আমি তোমাদের কথা মানার চেষ্টা করতাম যদি আমার কাছে আমার ভাইয়ের শরীরটা থাকতো জড়িয়ে ধরে কান্না করার জন্য, কিন্তু এই শয়তানগুলো সেটাও রাখেনি। তাই আমি জানি না আমি তোমাদের কথা কতটুকু রাখতে পারবো। কথা বলে সে তার ভাইয়ের খুনিদেরকে খোঁজার সফরে বেরিয়ে পড়ে। ভিক্টরের মৃত্যুতে সবথেকে বেশি কষ্ট পেয়েছিল মার্কো, জর্জ এবং ঈশা। তারা কোনোভাবেই ভিক্টরকে ভুলতে পারছিল না। প্রতিনিয়ত তার স্মৃতিগুলো তাদেরকে তাড়া করে বেড়াচ্ছিল। এদিকে জর্জ ভিক্টরের খুনিদেরকে খুঁজে বের করার টেনশনে ঠিকভাবে তার কাজগুলোও করতে পারছিল না। তাই একদিন সে তার পার্টনারদের নিয়ে একটা মিটিং ডাকে। সেখানে ফ্রান্সিসের বসও প্রেজেন্ট ছিল। সে বলে, আমরা সবাই ভিক্টরের মারা যাওয়াতে খুবই কষ্ট পেয়েছি। একটা অন্ধ নিরপরাধ ছেলেকে মানুষ কতটা নিষ্ঠুরভাবে খুন করতে পারে ভাবতেই অবাক লাগে। তবে যা হওয়ার তা তো হয়ে গেছে, এটাকে খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাও। কিন্তু জর্জ তার কথায় রাজি হয় না। সে সবসময় গ্রুপের আরেকজন বলে উঠছে, তুমি চিন্তা করো না, খুনিকে যেভাবেই হোক খুঁজে বের করব। তখন জর্জ বলে, আমার কারো হেল্প চাই না, আর খুনিকে খুঁজে পেয়ে আমি পুলিশ বা অন্য কারো হাতেও তুলে দেব না। তখন আগের লোকটা বলে, পুলিশের থেকেও আমরা ক্রিমিনালদের বেশি চিনি, যেভাবেই হোক খুনিকে খুঁজে বের করব। তখন ফ্রান্সের বস বলে, এটা এত সহজ হবে না। জর্জের মতো বুদ্ধিমান আর ভয়ঙ্কর লোকের পরিবারে যে হাত দিয়েছে সেও নিশ্চয়ই কোনো বোকা মানুষ নয়, সম্পূর্ণ প্ল্যানিং করেই সবকিছু করেছে। তাই তাকে ধরা বা তাকে শাস্তি দেওয়াটাও অতটা সহজ হবে না। জর্জ তখন আর কথা বাড়ায় না। সে সময় ফ্রান্সিসের বস ফ্রান্সিসকে সবার সাথে রসুলের নামে পরিচয় করিয়ে দেয়। এর আগে তার সাথে আর কারোরই দেখা হয়নি, তাই কেউ তাকে চিনত না। তো লোকটা বলে, রসুল আমার ছেলে, আমেরিকায় থাকতো, কিন্তু বর্তমানে আমি রিটায়ার করার সিদ্ধান্ত নিয়েছি, তাই রসুলকে ডেকে এনেছি যাতে সে বিজনেস সামলাতে পারে। তার কথা মতো রসুলকে জর্জের কাছ থেকে দোয়া নেয়। এরই মাঝে হঠাৎ মার্কো সেখানে হাজির হলে তাকে দেখে ভয়ে সবার গলা শুকিয়ে যায়, কারণ এই লোকগুলো সবাই কোনো না কোনোভাবে ভিক্টরের মৃত্যুর সাথে জড়িত ছিল। তবে সেটা মার্কোকে বুঝতে না দিয়ে রসুলের বাবা বলে, যদি তোমরা পারমিশন দাও তাহলে আমি রসুলকে তার প্রথমে অ্যাসাইনমেন্টে দিতে চাই, সেটা হবে ভিক্টরের খুনিকে খুঁজে বের করা। আমার বিশ্বাস ও খুব দ্রুত লোকটাকে খুঁজে তাকে শেষ করে দেবে। তখন মার্কো বলে, মারতে সবাই পারে, কিন্তু একবার সেই লোকটাকে হাতে পেলে মৃত্যু থেকেও বেশি কষ্টদায়ক শাস্তি দেব। এ কথা শুনে তাদের একজন রেগে গিয়ে জর্জকে বলে, তোমার এই ভাইয়ের রাগের কারণেই কিন্তু তুমি ধ্বংস হবে, তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে। সেটা শুনে মার্কো রাগের মাথায় সেই লোকটার মাথা টেবিলের সাথে চেপে ধরে তাকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে সবাই ভীষণ ঘাবড়ে যায়। এরপর সে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সেখান থেকে ফেরার পর রসুলের বাবা তাদের সবাইকে মার্কোর ব্যাপারে সাবধান করে দেয়। সে বলে, মার্কোকে 8-10টা সাধারণ মানুষের মতো ভাবলে ভুল করবে, সে একটা মানুষরূপী দানব, একটু এদিক ওদিক হলেই আমাদের আস্ত রাখবে না। তাই তার সামনে গেলে আমাদের প্রত্যেকটা কথার হিসাব রাখতে হবে। তাদের দুই ভাইয়ের হাত থেকে বাঁচার জন্য রসুলরা একটা প্ল্যান বানায়। জর্জ একটু বেশি ইমোশনাল, তাই তাকে বোকা বানানো সহজ। সেই সুযোগটা কাজে লাগিয়ে রসুলরা জর্জের সামনে তাদের সব শত্রুগুলোকে জর্জের শত্রু হিসেবে প্রেজেন্ট করে, আর এমন একটা গল্প তৈরি করে যাতে জর্জ মনে করে ওই লোকগুলোই হয়তো ভিক্টরের খুনি।
ঘটনাক্রমে জর্জ তাদের কথায় বিশ্বাস করে ওই লোকগুলোকে একে একে মারতে শুরু করে। তবে মার্কোকে বোকা বানানো এতটা সহজ ছিল না, তাই সে রসুল এবং তার বিশ্বস্ত লোকদেরকে মার্কোর সাথে হাত মেলাতে বলে, যাতে তাকে খুনির খোঁজ থেকে দূরে রাখা যায়। তাছাড়া মার্কোর ছত্রছায়া থাকলে সে রসুলদের উপরে সহজে সন্দেহ করবে না। তার কথা মতো পরদিন রসুলরা গিয়ে মার্কোর সাথে যুক্ত হয়। তারা ভিক্টরের খুনিকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়, তাই মার্কো তাদেরকে নিজের দলে সামিল করে নেয়। এবার তারা সবাই মিলে খুনিকে খোঁজার কাজে উঠে পড়ে লাগে। তারা যেখানেই সামান্য ক্লু পাচ্ছিল সেখানেই পৌঁছে যাচ্ছিল, তবে খুনির হদিস কোথাও পাচ্ছিল না। একটা পর্যায়ে মার্কো ভিক্টরের খুনের ইনভেস্টিগেশন অফিসারের সাথে গিয়ে দেখা করে আসে। লোকটা কেসের ব্যাপারে সবকিছু তাকে খুলে বলে। এরপর এটাও জানায় যে ওয়াসিমের খুনের সাথে ভিক্টরের খুনের কোনো সম্পর্ক থাকতে পারে। হয়তো তাদের দুজনকে একই মানুষ মেরেছে, কারণ ওয়াসিমের জানাজার দিনই ভিক্টরকেও খুন করা হয়েছে। তখন মার্কো ওয়াসিমের ভাই কাশিমের সাথে দেখা করতে চলে যায়। কাশিম তাকে জানায় সে ভিক্টরকে শেষবার ওয়াসিমের জানাজায় দেখেছে। এরপর তার সাথে কি হয়েছে সে কিছুই জানে না। মার্কোর সামনে কথা বলতে সে খুব ভয় পাচ্ছিল, কারণ সামান্য হেরফের হলেই ধরা পড়ে যাবে। যে কারণে কাশিম মার্কোর সামনে পড়ার আগেই রসুল গিয়ে তাকে সাবধান করে দিয়েছিল, যাতে সে যেন কোনো মতেই মুখ না খোলে। কাশিম সেই কথা মতোই মার্কোর সামনে কথা বলছিল, তো তার কাছ থেকে কোনো ক্লু না পেয়ে মার্কো হতাশ হয়ে ফিরে আসে। এরপর সে সোজা চলে যায় একটা ফাইটিং ক্লাবে, যেখানে ওয়াসিম প্রায় সময় জুয়া খেলতে যেত। সে মূলত এবার ওয়াসিমের খুনিকে খুঁজে বের করার চেষ্টা করছিল, কারণ ওয়াসিমের খুনিকে পাওয়া মাত্রই ভিক্টরের খুনিকে পাওয়া যাবে। তো সেখানে গিয়ে সে ক্লাবের মালিককে ওয়াসিমের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু লোকটা মুখ খোলে না, উল্টো মার্ককে উস্কে দেয় তার সাথে ফাইট করার জন্য। সেখানে ফাইটের একটাই নিয়ম ছিল, ফাইটিং রিংয়ে ঢোকার পর যে কোনো একজন খেলোয়াড়ই জীবিত অবস্থায় সেখান থেকে ফিরবে। অর্থাৎ সে মার্কোকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছিল, যাতে সে সেখান থেকে ভয়ে চলে যায়। কিন্তু ভয় কি জিনিস সেটা তো মার্কো জানতই না, তাই সে চ্যালেঞ্জটাও একসেপ্ট করে নেয়। এরপর শুরু হয় তাদের দুজনের মধ্যে তুমুল যুদ্ধ। তবে মার্কোর শক্তি আর কৌশলের কাছে লোকটা 1 মিনিটও টিকতে পারে না। সেটা দেখে তার সঙ্গীরা ভীষণ রেগে যায়। তারা সেই লোকটাকে বাঁচানোর জন্য মার্কোর সাথে ফাইট করতে শুরু করে। তখন মার্কো একাই সেই লোকগুলোকে কুপোকাত করতে থাকে। সবাইকে শেষ করার পর সে গিয়ে ক্লাবের মালিককে টর্চার করতে থাকে। তারা মূলত সেখানকার সিসিটিভি ফুটেজটা চেক করতে গিয়েছিল, যাতে সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায়। এ ব্যাপারে ক্লাবের মালিকের কাছে জিজ্ঞেস করলে লোকটা বলে, ওয়াসিমকে আমার আড্ডায় খুন করা হয়েছে, কিন্তু আমরা এর সাথে জড়িত না। আমি লোকটাকে দেখেছি, তবে তার কোনো ভিডিও ফুটেজ আমার কাছে নেই। লোকটা সে হার্ড ডিস্ক চুরি করে পালিয়ে গেছে। তখন রসুল জিজ্ঞেস করে, তুমি লোকটাকে চিনতে পারবে? সে বলে, হ্যাঁ পারবো। সে তখন খুনির চেহারার বর্ণনা দিতে শুরু করে, কিন্তু দুঃখের বিষয় সেটা মার্কোর পরিচিত বা সন্দেহ তালিকায় থাকা কারোর সাথেই মেলে না। তখন লোকটা বলে, ওই খুনির ভাষাটা একটু ভিন্ন রকম ছিল, নিশ্চয়ই অন্য কোনো রাজ্যের বাসিন্দা। এ কথা শুনে মার্কো হতাশ হয়ে যায়, কিন্তু আমরা সবাই জানি লোকটার এই কথাগুলো সত্যি নয়। তবে প্রশ্ন হচ্ছে, সে কেন মার্কোর সামনে মিথ্যা বলছে? তখন জানা যায় এখানেও মার্কোর আগে রসুল পৌঁছে গিয়েছিল, আর তাকে মার্কোর সামনে কি কি বলতে হবে সেগুলো শিখিয়ে দিয়েছিল। লোকটা শুধু সেই কথাগুলোই রিপিট করছিল। তবে রসুলরা বুঝতে পারছিল তাদের এই গেম বেশি দিন টিকবে না, তাই তারা মার্কোকে শেষ করে ফেলতে চায়। কিন্তু রসুলের বাবা তাদেরকে এমনটা করতে বাধা দেয়, কারণ মার্কোকে রাস্তা থেকে সরানোর আগে সে তাদের সোনার বিজনেসটা আরও পাকাপোক্ত করে নিতে চাচ্ছিল। এতে তাদের পাওয়ার আরও বেড়ে যাবে এবং তারা সহজেই মার্কোকে সরিয়ে দিতে পারবে। তো কিছুদিনের মধ্যেই তাদের 120 কেজি গোল্ড বারের প্যাকেজ ইম্পোর্ট হওয়ার কথা ছিল। সেখানে তাদের প্রত্যেক পার্টনারেরই ভাগ ছিল। তবে রসুলের বাবা সেখান থেকে কাশিমের ভাগটা রেখে বাকি সবারটা হাতানোর মাস্টার প্ল্যান করে, আর এমন একটা গল্প সাজায় যাতে প্রত্যেকেই মনে করে তাদের ভাগের সোনাগুলো চুরি হয়ে গেছে। অর্থাৎ পুরো 90 কেজি সোনা তাদের ভাগে চলে আসবে, আর কেউ পাবে না। তবে কাশিম যেহেতু আগে থেকেই তাদের সাথে মিলে কাজ করছিল, তাই তার ভাগটা সে ছেড়ে দেয়। সেই প্ল্যান অনুযায়ী তারা সোনাগুলো চুরি করে নিয়ে যায়। চুরির খবর পেয়ে জর্জ খুব টেনশনে পড়ে যায়। একসাথে তাদের সবার সোনা চুরি যাওয়াটা মোটেও স্বাভাবিক না। রসুল তখন তাকে এটা বোঝানোর চেষ্টা করে যে এই কাজটা বাইরের কোনো লোকের, তাদের পরিচিত কেউ হলে তারা এতক্ষণে লোকটাকে ধরে ফেলতে পারত। তবে জর্জের কেন যেন বিষয়টা হজম হচ্ছিল না, তাই সে সবাইকে উদ্দেশ্য করে বলে, চুরি কে করেছে আর কেন করেছে সেটা বের করতে আমার বেশি সময় লাগবে না। যদি আমাদের মধ্যে কেউ হয়ে থাকে তাহলে আমি নিজ হাতে তাকে খুন করব। এ কথা বলে জর্জ সেখান থেকে উঠে গাড়িতে গিয়ে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য।
তখনই দেব নামের ছেলেটা এসে তার সাথে কথা বলতে চায়। জর্জ সরল মনে তাকে গাড়িতে নিয়ে বসায়। তখন দেব সুযোগ বুঝে জর্জের উপর চাকু দিয়ে হামলা করে। সে একাধারে বেশ কয়েকবার জর্জের পেটে চাকু মেরে সেখান থেকে পালিয়ে যায়। জর্জে তখন আর বুঝতে বাকি থাকে না এই সব কিছুর পেছনে কোনো না কোনোভাবে দেবের হাত আছে, আর রসুলও সেটাই চাচ্ছিল, যাতে সন্দেহটা দেবের উপর গড়িয়ে যায়, এতে তারা সেফ থাকবে। তারা ধরে নিয়েছিল এতবার আঘাত করার পর জর্জের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, কিন্তু সৌভাগ্যবশত জর্জ বেঁচে যায়। তাকে দ্রুত হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। রসুলের বাবা বিষয়টা জানতে পেরে তৎক্ষণাৎ পৌঁছে যায় সিম্প্যাথি দেখানোর জন্য। কিছুক্ষণ পর মার্কো হসপিটালে গিয়ে জানতে পারে তার ভাইয়ের কোনো মৃত্যু ঝুঁকি নেই, কিন্তু তখনও জর্জের সেন্স ফেরেনি, তাই সে ভাইয়ের সাথে কথা বলার সুযোগ পায় না। তখন রসুল গিয়ে তাকে জানায় তাদের টিমে দেব এই কাজ করেছে। সেই মূলত কাস্টমসের মাধ্যমে তাদের সোনাগুলো চুরি করেছে। সেটা জর্জ জেনে গিয়েছিল বলে দেব তাকে খুন করার চেষ্টা করেছে। কথা শুনে মার্কো ভীষণ ক্ষেপে যায়। এদিকে রসুলের বাবা সুযোগ বুঝে দেবের সাথে দেখা করতে চায়। সে রাগের মাথায় দেবকে অনেক মারধর করে। এরপর বলে, তোমাকে তো মারতে পাঠিয়েছিলাম, একটা কাজও কি ঠিকভাবে করতে পারো না? ডক্টর বলেছে সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে, আর একবার সে সুস্থ হলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। কথা শুনে দেব খুব চিন্তায় পড়ে যায়। তখন রসুলের বাবা তাকে কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকতে বলে, যাতে মার্কো বা জর্জ তার খোঁজ না পায়। এদিকে হঠাৎ একটি ইউটিউবার গিয়ে পুলিশের সাথে যোগাযোগ করে। সে সিক্রেট ক্যামেরার মাধ্যমে বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের ভিডিও শুট করত, স্টিং অপারেশন করত, আর সেগুলো তার চ্যানেলে আপলোড করত। এমনই একদিন সে তার গাড়িতে সিক্রেট ক্যামেরা লাগিয়ে দেয়, আর সেই ফ্লাইট ক্লাবে গিয়েছিল যেখানে ওয়াসিম জুয়া খেলতে যেত। সেখানে গিয়ে সে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে। এরপর গাড়িতে ফিরে যখন সে ওই ক্যামেরার ফুটেজটা চেক করে, তখনই এক ভয়ঙ্কর দৃশ্য তার সামনে আসে। সে ইন্সপেক্টরকে ওই ভিডিওটা দেখায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল ওয়াসিমকে রসুল আর তার লোকেরা মিলে খুন করেছে। এটা দেখে ইন্সপেক্টর হোত সে ওই ইউটিউবার কাছ থেকে ক্যামেরা এবং পেন ড্রাইভটা নিয়ে নেয়। এরপর সোজা চলে যায় এসপির কাছে, গিয়ে তাকে পুরো বিষয়টা জানায়। এসপি তখন সেই ইউটিউবারের নাম জানতে চায়। তখন ইন্সপেক্টর বলে এই ফাইলে সব তথ্য প্রমাণ রয়েছে, সেই সাথে ইউটিউবারের সব ডিটেলসও আছে। এসপি তখন ফাইলটা নিজের কাছে রেখে দেয়। এরপর ইন্সপেক্টর সেখান থেকে চলে গেলে সে ওই ইউটিউবারের ডিটেলস লেখা কাগজটা ডাস্টবিনে ফেলে দেয়। আসলে ওই লোকটা রসুলের সাথে জড়িত ছিল, আর ওয়াসিমের মৃত্যুর বিষয়টা সেই ধামাচাপা দিয়েছিল। এবারও সেই ইনফরমেশনটা পাওয়া মাত্রই রসুলদেরকে জানিয়ে দেয়। তখন রসুল আর তার সঙ্গীরা গিয়ে ওই ইন্সপেক্টর এবং সেই ইউটিউবারকে নির্মমভাবে হত্যা করে। তবে এই ব্যাপারে মার্কো কিছুই জানতে পারে না। এরই মাঝে একদিন তার ফ্রেন্ডসই তার সাথে দেখা করতে আসে। ভিক্টরের মৃত্যুর শোকে মার্কো পাগলের মতো হয়ে যায়। যে মেয়েটার কোনো খোঁজ খবরই রাখতে পারত না সে। তার জীবনের একটাই উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল ভিক্টরের খুনিকে খুঁজে বের করা। তাই মেয়েটা হতাশ হয়ে তার কাছে গিয়ে বলে, ভিক্টরে চলে যাওয়াতে আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি যেগুলো শুরু করেছো সেগুলো পাগলামি। আমার মনে হয় না এমন সিচুয়েশনে আমাদের একসাথে থাকা ঠিক হবে, কারণ তোমার কাছে তোমার জিদ আর তোমার সিদ্ধান্তই সব। অন্য কারো ফিলিংসের কোনো কদর তোমার কাছে নেই। তার কথা শুনে মার্কো খুব কষ্ট পায়। সে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, এটা কি তোমার জন্য যথেষ্ট নয়? মেয়েটা বলে, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ফিলিংস আর ইম্পর্টেন্সটা প্রয়োজন, শুধুমাত্র কমিটমেন্ট কিছুই হয় না। এই কথা বলে সে এঙ্গেজমেন্ট রিংটা খুলে মার্কোর হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সে কতক্ষণ আর কিছুই বলতে পারে না, চুপচাপ আংটিটার দিকে তাকিয়ে থাকে। ততদিনে জর্জের সেন্স ফিরে আসে, আর সে অনেকটা সুস্থ হয়ে যায়। তখন তাদের ফ্যামিলি ডক্টর সেবাস্টিন গিয়ে তাকে একটা পেন ড্রাইভ দেয়। এটা সেই পেন ড্রাইভ যেটা ওই ইউটিউবার ইন্সপেক্টরকে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটা সেবাস্টিনের হাতে গেল কিভাবে? আসলে ওই ইন্সপেক্টর বুঝে গিয়েছিল এই ভিডিওটার ব্যাপারে জানাজানি হলে তার কোনো ক্ষতি হতে পারে। সে এটাও জানত পুলিশের অনেকেই রসুলদের সাথে জড়িত, তাই সে কারো উপরেই বিশ্বাস করতে পারছিল না। যে কারণে একদিন সেবাস্টিনের সাথে দেখা করে তাকে পেন ড্রাইভের কপিটা দিয়ে দেয়, আর জর্জের সেন্স ফেরার পর সেটা তার কাছে পৌঁছে দিতে বলে। সেবাস্টিন তার কথা মতো পেন ড্রাইভটা জর্জের কাছে পৌঁছে দেয়। জর্জ যখন জানতে পারে ওয়াসিমকে রসুল খুন করেছে, তখন সে এটাও বুঝে যায় নিশ্চয়ই ভিক্টরকেও রসুলই খুন করেছে। তাই সে দ্রুত হসপিটাল থেকে বেরিয়ে যায়, আর বেরোতে বেরোতে মার্কোকে ফোন করে পুরো বিষয়টা জানিয়ে দেয়। ঘটনাক্রমে সেই সময় রসুল মার্কোর সাথেই ছিল, তাই সেও সব কিছু শুনে ফেলে। আর কোনো রিয়্যাক্ট করার আগেই রসুলের লোকেরা পেছন থেকে মার্কোর গলা পেঁচিয়ে ধরে তাকে মারার চেষ্টা করে। এভাবেই যুদ্ধ করতে করতে তারা একটা গভীর জঙ্গলে পৌঁছে যায়। জায়গাটা পুরোপুরি নির্জন ছিল।
সেখানে কাউকে মেরে গুম করে দিলে কেউ টের পাবে না। সেখানে যাওয়ার পর রসুল ভিক্টরকে খুন করার সেই ভিডিওটা বের করে মার্কোকে দেখায়। নিজের কলিজার টুকরো ভাইকে অ্যাসিডের ভেতর একটু একটু করে নিঃশেষ হয়ে যেতে দেখে মার্কো ভীষণ ভেঙে পড়ে। আর সেই সুযোগেই রসুল আর তার লোকেরা মিলে তাকে অনেক মারধর করে। এরপর তারা ওই জঙ্গলের ভেতর গর্ত খুঁড়তে শুরু করে মার্কোকে পুঁতে ফেলার জন্য। সে সময় মার্কোর সাথে আনোয়ারও ছিল। রসুলরা আনোয়ারকেও অনেক মারধর করে। এরপর সে একটা চাকু দিয়ে মার্কোর উপর অ্যাটাক করে। মার্কো যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এরপর যখন সে একটা কাটার দিয়ে মার্কোর গলা কাটতে চায়, তখন রসুল লক্ষ্য করে তার চেহারার ভেতরে ভয়ের কোনো ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। আর তখন তার কনফিডেন্স দেখে রসুলের ইগো হার্ট হয়ে যায়। সে চাচ্ছিল মৃত্যুর আগে একটু হলেও যেন সে ভয় পায়। তাই সে মার্কোর চোখের সামনেই ওই কাটার দিয়ে আনোয়ারের একটা হাত কেটে ফেলে। আনোয়ার তখন যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আর সে চিৎকার শুনে রসুলরা পৈশাসিক আনন্দ পায়। তখন আর মার্কো চুপ থাকতে পারে না। সে তার হাত বাঁধা থাকা অবস্থায় রসুলের লোকদের উপর অ্যাটাক করতে শুরু করে। পাগল কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে ওই লোকগুলোর উপর, তাদেরকে তাড়া করে মারতে থাকে। এসবের মাঝে সে খুব কৌশলে তার হাতের বাঁধন খুলে ফেলে। এরপর নরপিশাচের মতো হামলা করতে থাকে তাদের উপরে। আনোয়ারের হাত কাটার প্রতিশোধ নেওয়ার জন্য সে রসুলের প্রত্যেকটা লোকের বডি পার্ট কাটতে শুরু করে। এই অবস্থা দেখে রসুলও ভীষণ ঘাবড়ে যায়। সবাইকে শেষ করার পর মার্কো ফাইনালি রসুলকে মারতে চলে যায়। রসুল তার হাত থেকে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু মার্কোর সাথে সে পেরে উঠছিল না। একটা পর্যায়ে যখন মার্কো তাকে প্রাণে মারতে যাবে, তখনই হঠাৎ সে বলে উঠছে, ভিক্টর বেঁচে আছে, আমার কাছে আসছে। এই কথা শুনে মার্কো থমকে যায়। তখন রসুল তার বাবাকে ফোন করে। সেখান থেকে জানা যায় রসুল আসলে ভিক্টরের কথা বলছে না, বলছে তার অনাগত সন্তানের কথা। ঈশা প্রেগনেন্ট ছিল। তার পেটে একটু একটু করে ভিক্টরের সন্তান বড় হচ্ছিল। আর সে অনাগত বাচ্চাটাকে হাতিয়ার বানায় রসুলরা। রসুলের বাবা ঈশাকে কিডন্যাপ করে দেয়। সে মার্কোকে বলে, ভাইকে তো বাঁচাতে পারোনি, অন্তত তার সন্তানকে বাঁচাও। এটা শুনে মার্কো উইক হয়ে পড়ে। সে আর রসুলকে মারতে পারে না। এরপর যখন সে বিষয়টা জর্জকে গিয়ে জানায়, তখন জর্জ বলে, যেভাবেই হোক ভিক্টরের সন্তানকে বাঁচাতেই হবে, আমাদের বংশের উত্তরাধিকার সে। বাচ্চাটাকে বাঁচানোর জন্য জর্জ তার সব কিছু দিয়ে দিতে রাজি ছিল। তখন মার্কো ঈশাকে খুঁজে বের করার জন্য দেবকে টার্গেট করে। সে দেবকে তার বাড়ি থেকে কিডন্যাপ করে এনে একটা বিষাক্ত গ্যাস ভর্তি কন্টেইনারের ভেতরে আটকে রাখে। এরপর সে দেবের কাছে ঈশার ব্যাপারে জানতে চায়, কিন্তু ছেলেটা মুখ খোলে না। তাই মার্কো বলে, অন্যের কথা না ভেবে নিজের জীবনের কথা ভাবো। এই বিষাক্ত গ্যাস ছেড়ে দিলে তুমি 1 ঘন্টার মধ্যে মারা যাবে। তোমার হাতে 1 ঘন্টার সময় আছে। যদি তুমি ঈশার অ্যাড্রেসটা আমাকে বলে দাও, তাহলেই তুমি এখান থেকে বের হতে পারবে। এই কথা বলে সে দেবের কাছে একটা মোবাইল রেখে সেখান থেকে বেরিয়ে যায়। সে বেরিয়ে যাওয়ার পর ওই কন্টেনারের ভেতরে বিষাক্ত গ্যাস ভরতে থাকে। আর ধীরে ধীরে দেবের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করে। তখন বেচারা বাধ্য হয়ে মার্কোকে ফোন করে ঈশার অ্যাড্রেসটা জানিয়ে দেয়। আর তাকে জিজ্ঞেস করে, আমি কিভাবে এই কন্টেনার থেকে বেরোবো, আমাকে বলে দাও। তবে মার্কো কিছু বলার আগেই গ্যাসের প্রেশারে কন্টেনারটা ব্লাস্ট হয়ে যায় আর দেব মারা যায়। এরপর মার্কো সোজা চলে যায় সেই অ্যাড্রেসে ঈশাকে উদ্ধার করার জন্য। সেখানে রসুলদের লোকেরা তাকে ওয়েলকাম করার জন্য রেডি হচ্ছিল। তাদের সবার সাথে লড়াই করতে করতে সামনের দিকে এগিয়ে যায় সে। পাগলের মতো সে খুঁজতে থাকে ঈশাকে, কিন্তু কোথাও তার হদিস পায় না। অনেক খোঁজাখুঁজির পর সে ছাদে গিয়ে একটা মেয়েকে দেখতে পায়। তবে সেটা ঈশা ছিল না। তখন সে বুঝে যায় তাকে ফাঁসানো হয়েছে। এমন সময় রসুলের বাবা এসে বলে, তুমি সত্যি অনেক সাহসী, কিন্তু তোমার বুদ্ধিটা একটু কম। ঈশাকে মুক্ত করার জন্য সে মার্কোর সাথে একটা ডিল করে। জর্জের কাছে থাকা সোনার বারগুলো তাকে এনে দিতে হবে। আর তাকে হুমকি দেয় যে মার্কো যদি তার কথা মতো কাজ না করে, তাহলে ঈশা এবং তার বাচ্চা দুজনকেই মেরে ফেলবে। আর মারার আগে অবশ্যই বাচ্চাটাকে পেট থেকে বের করে নেবে। মার্কো তখন বাধ্য হয়ে লোকটার কথা মেনে নেয়। এরপর সে বাবার কথা মতো ছেলে অর্থাৎ রসুলের সাথে দেখা করতে চলে যায়। তার সাথে আনোয়ারও ছিল। জীবনে প্রথম রসুল এত বড় ডিল করছিল, তাই সে ভীষণ এক্সাইটেড ছিল। মার্কো গাড়ি থেকে সোনার বার ভর্তি সুটকেসটা নিয়ে রসুলের হাতে তুলে দেয়। রসুল খুশি মনে সেটা খোলার সাথে সাথেই তার আত্মা কেঁপে ওঠে, কারণ সেখানে কোনো সোনার বার ছিল না, ছিল তার বাবার কাটা হাত। তখন রসুলের চেহারা দেখে আনোয়ার হাসতে শুরু করে। তখন জানা যায় রসুলের সাথে দেখা করার কিছুক্ষণ আগেই তারা তার বাবার হাতটা কেটেছিল। তবে সেখানে যাওয়ার পর তারা একটা অদ্ভুত ব্যাপার জানতে পারে। তারা যে জায়গাটাতে গিয়েছিল সেটা রসুলের বাবার ফ্যান্টাসি ক্লাব ছিল। যাই হোক, মার্কো রসুলকে বলে, এখনো সময় আছে, তুমি যদি সঠিক সময় তোমার বাবাকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে যেতে পারো, তাহলে সে বেঁচে যাবে। আর যদি দেরি করো, তাহলে তোমার বাবার রক্তের বন্যা বয়ে যাবে। এ কথা শুনে রসুল ভীষণ ভয় পেয়ে যায়।
সে দ্রুত ঈশাকে ছেড়ে দিয়ে তার বাবাকে বাঁচানোর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে মার্কো সেখানে মরণ ফাঁদ পেতে রেখেছে। রসুলরা যদি দরজা খোলার একটুও চেষ্টা করে তাহলে তার বাবার মাথার উপর অ্যাসিড পড়বে, তারপর তার সামনে রাখা বন্দুক থেকে গুলি বের করে লোকটা মারা যাবে। রসুল তখন ভীষণ টেনশনে পড়ে যায় যে সে কিভাবে তার বাবাকে বাঁচাবে। অনেক ভাবনা চিন্তার পর সে পেছনে একটা জানালা খুলে খুব কৌশলে রুমের ভেতর ঢুকে যায়। এরপর ধীরে ধীরে মাথার উপর থেকে অ্যাসিডের জারটা সরায়, তারপর খুব সাবধানে বন্দুকটাও সরিয়ে ফেলে। কিন্তু এখানেই শেষ নয়। এরপর যখন সে তার বাবার হাতের বাঁধন খুলতে যায় তখনই বাধে বিপত্তি। তারা জানতে পারে তার বাবার চেয়ারের নিচে একটা বোম সেট করে রাখা হয়েছে। তার বাবা যদি সেখান থেকে উঠতে যায় তাহলে সেটা ব্লাস্ট হয়ে যাবে। তাই রসুল আর কোনো রিস্ক না নিয়ে তার বাবাকে সেখানে ফেলে রেখে বাইরে বেরিয়ে যায়। কিন্তু তার বাবা এত দ্রুত মরতে চাচ্ছিল না, তাই সে তখন আর চেয়ার থেকে উঠে দাঁড়ায়, আর সাথে সাথেই বোমটা ব্লাস্ট হয়ে লোকটা মারা যায়। সৌভাগ্যবশত রসুলদের কোনো ক্ষতি হয় না। এদিকে মার্কো ঈশাকে নিয়ে বাড়িতে পৌঁছানোর পর জর্জ তাকে বলে, আমরা এতদিন অনেক অন্যায় কাজ করেছি, কিন্তু তার মাসুল এই অনাগত বাচ্চাটাকে দিতে হোক সেটা আমি চাই না। তাই তুমি ঈশার বাচ্চাটাকে নিয়ে দূরে কোথাও চলে যাও। সে মার্কোর ফিয়ন্সিকেও ডেকে আনে, যাতে তারা সবাই দূরে কোথাও গিয়ে নিশ্চিন্তে বসবাস করতে পারে। আর তাদের অবর্তমানে জর্জ এই দিকটা সামলে নেবে। কিন্তু সে জর্জকে এমন বিপদের মুখে ফেলে যেতে রাজি হয় না। সে বলে, যেখানে জর্জ থাকবে আমিও সেখানেই থাকব, এটাই আমার শেষ কথা। জর্জ তখন আর কথা বাড়ায় না, কারণ সে জানতো কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তবে ঈশা আর বাচ্চাটাকে নিরাপদে রাখার দায়িত্ব তাদের। তাই সে বাড়ির বাইরে সিকিউরিটি আরও বাড়িয়ে দেয়, আর বাড়ি থেকে কাউকে বেরোতে নিষেধ করে দেয়। মার্কোর ফিয়ন্সি তখন তাকে গিয়ে বোঝানোর চেষ্টা করে তাদের ওই জায়গা থেকে চলে যাওয়া উচিত, না হলে ঈশার কোনো বড় ক্ষতি হতে পারে। কিন্তু মার্কো কারো কথায় পাত্তা দেয় না। অন্যদিকে রসুল চলে যায় সাইরাসের কাছে, গিয়ে তাকে সবকিছু খুলে বলে। কারণ মার্কোর সাথে লড়াই করার মতো মাত্র একজন মানুষই ছিল, সেটা হচ্ছে সাইরাস। লোকটা শুধু সাইকো ছিল না, সাইকোপ্যাথ কিলার ছিল। মানুষ এবং অন্যান্য প্রাণীদের নির্মমভাবে হত্যা করত আর তাদের মাংস খেত। আর এমন অদ্ভুত স্বভাবের কারণে সবাই তার থেকে দূরে দূরে থাকত। সেও নিজেকে একঘরে করে নিয়েছিল, কিন্তু বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে সে তার খোলস থেকে বেরিয়ে আসে। এরই মাঝে হঠাৎ ঈশার লেবার পেইন শুরু হয়। তাকে দ্রুত হসপিটালে ভর্তি করার প্রয়োজন ছিল, কিন্তু জর্জ তাতে রাজি হয় না, কারণ বাইরে বেরোলে যে কোনো বিপদ হতে পারে। তার পরিবর্তে সে ডক্টর এবং নার্সদেরকে বাড়িতে ডেকে আনে, আর তারা ঈশাকে অপারেট করতে শুরু করে। এমন সময় হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। তখন তাদের বাড়ির দারোয়ানটা এসে জানায় কেউ একজন ইনভার্টারের লাইন কেটে দিয়েছে। জর্জ বুঝে যায় তাদের বিপদ ঘনিয়ে এসেছে। তাই সে বাড়ির চাকর বাকর এবং বাচ্চাদেরকে একটা রুমের ভেতর আটকে রাখে আর নিজে বাড়ি পাহারা দিতে শুরু করে। অন্যদিকে মার্কোকে পাঠিয়ে দেয় ঈশাকে পাহারা দেওয়ার জন্য। মার্কো তখন তার ফিয়ন্সিকে একটা আলমারির ভেতর লুকিয়ে রেখে ঈশা রুমের সামনে বসে পাহারা দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সাইরাস আর রসুল তাদের দলবল নিয়ে সেখানে হামলা করে। জর্জ একা হাতে তাদের সাথে লড়াই করে যায়। তখন দেখা যায় সাহসিকতার দিক থেকে মার্কোর তুলনায় সেও কিছু কম যায় না। সে একে একে ভেতরে থাকা সব লোকদেরকে মেরে ফেলে। সাইরাস তখন রসুল এবং বাকিদেরকে নিয়ে বাইরে অপেক্ষা করছিল। অনেকক্ষণ ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা সবাই বাইরে থেকে গোলাগুলি করতে শুরু করে। একটা পর্যায়ে বোমা মেরে বাড়ির সামনের অংশটা ভেঙে চুরমার করে ফেলে। তখন আর মার্কো শান্ত হয়ে বসে থাকতে পারে না। সে ওই লোকগুলোর সাথে লড়াই করার জন্য বেরিয়ে যায়। কিন্তু এবার যেহেতু তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল, তাই মার্কো একটু দুর্বল হয়ে পড়ে। এদিকে সাইরাস জর্জের উপর অ্যাটাক করে। তারপর একে একে তার পরিবারের লোকদেরকে খুঁজে বের করে নির্মমভাবে মারতে শুরু করে। বাচ্চাগুলো তাদের কাছে জীবন ভিক্ষা চায়, হাজর করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। কিন্তু শয়তানগুলোর মনে একটুও মায়া হয় না, বিভৎসভাবে খুন করে ফেলে তাদেরকে। এমনকি তারা আনোয়ারকেও মেরে ফেলে। একটা পর্যায়ে মার্কোর ফিয়ন্সি তাদের হাতে ধরা পড়ে যায়। এদিকে আর একদল লোক মার্কোর সাথে ফাইট করে যাচ্ছিল। মার্কো তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু তখনই হঠাৎ সাইরাস সেখানে এসে তার উপর অ্যাটাক করে। সবার সাথে ফাইট করে সে অনেক উইক হয়ে পড়েছিল, তাই সাইরাসের সাথে সে পেরে ওঠে না। সাইরাস তাকে মেরে একেবারে আধমরা করে ফেলে। এরপর তাদের সবাইকে হলরুমে এনে মার্কোর চোখের সামনে পরিবারের বাকি লোক এবং চাকর বাকরদেরকে নির্মমভাবে হত্যা করে। এরই মাঝে হঠাৎ উপর থেকে ঈশার চিৎকারের আওয়াজ শুনতে পায় তারা। তখনও মেয়েটার বাচ্চা ডেলিভারি হয়নি। ঈশার চিৎকার শুনে স্যারের তৎক্ষণাৎ পৌঁছে যায় তার রুমে। সেখানে থাকা নার্স আর ডক্টরকে মেরে ফেলে। ঈশা বেচারে এসব দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করে। এরপর সাইরাস তার পেটে জোরে প্রেশার দিয়ে বাচ্চাটাকে বের করে ফেলে, আর সাথে সাথে ঈশাকেও মেরে ফেলে। তবে বাচ্চাটাকে মারে না।
সবাইকে শেষ করার পর বাচ্চাটাকে সাথে করে নিয়ে যায়। মার্কো তখনও বেঁচে ছিল। সাইরাস জানতো বাচ্চাটাকে বাঁচানোর জন্য মার্কো অবশ্যই তার আস্তানায় যাবে, আর তখনই ভিক্টরের মতো তাকেও অ্যাসিডে ফেলে মেরে ফেলবে। চোখের সামনে মৃত্যুর মহাযজ্ঞ দেখে মার্কো হতাশ হয়ে যায়। শরীর থেকেও বেশি তার মন ভেঙে যায়। কোনো দোষ না করেই আজ তাদেরকে এত কিছু সহ্য করতে হচ্ছে, এটা সে একদমই মেনে নিতে পারে না। তাই জর্জের শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য বাচ্চাটাকে বাঁচাতে সে আবার উঠে দাঁড়ায়। নিজ হাতে তার ক্ষতস্থানগুলো সেলাই করে। এরপর এক বুক সাহস নিয়ে তৈরি হয়ে রওনা হয় সাইরাসের কাছে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সমস্যা হচ্ছে, সাইরাসের ঠিকানা তার জানা ছিল না। তখন রক্সি অর্থাৎ তার সেই পোষা কুকুরটা তাকে সাহায্য করে। রক্সি সাইরাসের গন্ধ শুকতে শুকতে তাকে নিয়ে যায় সেই জায়গায়। সেখানে সবাই মার্কোর জন্য ওয়েট করছিল, কিন্তু মার্কো এবার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছিল। এটা দেখে সাইরাস তার লোকদেরকে নতুন অস্ত্র দিয়ে দেয় মার্কোর উপর অ্যাটাক করার জন্য। সেগুলোর তোয়াক্কা না করে লোকগুলোর সাথে ফাইট করতে শুরু করে সে। এমনভাবে লোকগুলোকে কাটতে থাকে যেন তারা মানুষ নয়, আলু পটল হবে। এমন সময় হঠাৎ বাচ্চাটা কাঁদতে শুরু করে। তখন দেখা যায় সাইরাস বাচ্চাটাকে অ্যাসিড কন্টেনারের পাশে শুইয়ে রেখেছে, যাতে সেটা দেখে মার্কো ভয় পায়। তবে এতে কোনো লাভ হয় না। সবাইকে শেষ করার পর মার্কো রসুলের সাথে লড়াই করতে শুরু করে। সে রসুলের বুক চিরে তার হৃৎপিণ্ডটা বের করে আনে। তার এমন পাগলামি দেখে সাইরাস ভয়ে ভয়ে ওই বাচ্চাটাকে অ্যাসিডের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে। সেটা দেখে মার্কো তার গলা কেটে বাচ্চাটাকে উদ্ধার করে আর তাকে ফেলে দেয় অ্যাসিডের ভেতর। তখনই ঠিক ভিক্টরের মতো সাইরাসের বডিটাও চোখের নিমিষে গলে উধাও হয়ে যায়। এরপর সে বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তার কাছে আপন বলতে আর কেউই ছিল না, শুধু ভিক্টরের স্মৃতি হিসেবে তার বাচ্চাটাই থেকে গেছে। তাই মার্কো তাকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখানেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। অন্যায় করলে তার শাস্তি একদিন না একদিন ঠিকই পেতে হয়। আজকের গল্পে সেই বিষয়টাই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যদিও ভায়োলেন্সের মাত্রা অনেক বেশি ছিল, তবুও গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।